জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। অনুপ্রবেশ থেকে বন্দে মাতরম, ভোটমুখী বঙ্গে এসে ক্ষমতাসীন তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। আর তা করতে গিয়ে সার মুখে বাম নাম। শিলিগুড়ি থেকে মোদির ডেপুটি বললেন তৃণমূলের চেয়ে কমিউনিস্টরা ভালো ছিল, আর জানিয়ে দিলেন এবার বিধানসভায় 50% বেশি ভোট পেয়ে সরকার করবে বিজেপি। अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप इस बार देखना, भारतीय जनता पार्टी का वोट से 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। অমিত শাহ আগে বলেছিলেন আগলাবার 200 পার, এবার বলছেন 50%-এর বেশি ভোট পাবো। আগেরটাও ফলপ্রসূ হয়নি, এবছরও ফলপ্রসূ হবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন। প্রশ্ন হচ্ছে বিজেপির কি বিরোধী দলের তকমা থাকবে, সেটা নিয়েই বরং বিজেপি এবং এই অমিত শাহদের চিন্তা করা প্রয়োজন। তবে অমিত শাহ সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন যে এই ভোটে তৃণমূলকে উৎখাত করা হবে বিজেপির তরফ থেকে। আর এর পাল্টা তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাই। बंगाल की अस्मिता का विरोध करने वाली तृणमूल कांग्रेस को अगले चुनाव में मूल समेत उखाड़ कर फेंक दीजिए और यहाँ एक राष्ट्रभक्तों की सरकार आएगी। তো আগেও বলেছিলেন উখাড় ফেকনা হোগা, ড্রামাটিক যাত্রায় এসব কথা মানায়। বাংলার মানুষ বাংলার মেয়েকেই বেছে নিয়েছিল। আপনি কয়েকদিন হলো আসবেন, ভোট আসছে, গরম গরম ভাষণ দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া আছে, মিডিয়া আপনার ভাষণ দেখাবে, কিন্তু ওই পর্যন্তই, মানুষের মনে যাবে না। আর ঠিক এই জায়গায় গোটা বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যখন অমিত শাহ তার মুখে বাম নাম। শুনুন। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर दिया। অমিত শাহ যা বলছেন তিনি কমিউনিস্ট শাসন সম্পর্কে জানেনই না। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনায়। সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অমিত শাহ বানতলা, ধানতলা, ছোটআঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিক এগুলো জানে না। সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আর একের পর এক গণহত্যার ঘটনা। আর যারা করেছে, আমি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে, সুশান্ত ঘোষের যত সাগরে সব এখন বিজেপিতে। সুশান্ত ঘোষের ডানহাতের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। আর নতুন করে বন্দে মাতরম ইস্যু আবারও উস্কে দিয়েছেন অমিত শাহ। দু জায়গায় সভা ছিল, দু জায়গাতেই তার মুখে বন্দে মাতরম প্রসঙ্গ। আর পাল্টা তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনান। वंदे मातरम ये कोई गीत नहीं है, भारत माता की प्रशंसा में वर्णित किया हुआ भारत माता की प्रार्थना है। खुदीराम बोस हो, शहीद भगत सिंह हो, श्री सुखदेव जी हो या महान राजगुरु हो, हर फांसी पर चढ़ने वाले स्वतंत्रता सेनानी ने अपने मुंह से जो अंतिम शब्द का उच्चारण किया वो वंदे मातरम था। शर्म करो ममता, शर्म करो। वोट बैंक के लिए वंदे मातरम का विरोध कर रही हो। बंगाल की जनता आपको माफ नहीं करेगी। 26 के चुनाव में
आपका इस कृत्य का हिसाब किताब बंगाल की जनता बहुत अच्छे से कर বাঙালির পুরুষের পর পুরুষ বন্দে মাতারম বলে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রভক্তি দেখিয়েছে। বন্দে মাতারমের গুরুত্ব আপনার কাছে শিখতে হবে না, কারণ আপনারা ব্রিটিশদের সময় থেকে 1980-85 সাল পর্যন্ত বন্দে মাতারম নামটাকে ঘেন্না করেছেন। আজকে নতুন করে গিরগিটির মতন রং পাল্টে বাংলায় ভোট চাই বলে বন্দে মাতারম বলে মানুষের মন ভোলানো যাবে না। আর একই সঙ্গে যেরকম অমিত শাহ যখন প্রথমবার এসেছিলেন, নরেন্দ্র মোদীর তরফেও অনুপ্রবেশ ইস্যুকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, তা নিয়েও সুর চড়িয়েছেন অমিত শাহ। এবং পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো। पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। ঘুষপেঠ কি অনুপ্রবেশকারী বললেও প্রাথমিকভাবে খসড়া ভোটার তালিকা যেটা ইলেকশন কমিশন বার করেছে, খসড়া ভোটার তালিকা তো বেরিয়ে গেছে, সেই খসড়া ভোটার তালিকাতে যে নাম বাদ পড়েছে তাতে ইলেকশন কমিশন বলছে না একজনও আমরা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা খুঁজে পাইনি। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহর মুখে ভাইপো প্রসঙ্গ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিনি, পাল্টা জয়প্রকাশ মজুমদারও ছেড়ে কথা বলছেন না। শুনবো। ममता जी इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया बिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। না না, ভাইপো মুখ্যমন্ত্রী হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই যে অজিত পাওয়ার মারা গেলেন, বিজেপি উঠে পড়ে তার স্ত্রীকে কেন উপমুখ্যমন্ত্রী করলেন? এই পরিবারবাদ বিজেপিতেই তো সব থেকে বেশি দেখা যায়। জানি অমিতবাবু আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভয় পানই, সঙ্গে সঙ্গে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাংঘাতিক ভয় পেতে শুরু করেছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন। তিনি বলছেন ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. You have the most unsuccessful home minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. আর গতকালই যে খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে হুমায়ুন কবির দাবি করেছিলেন যে মিমের সঙ্গে একটা জোট হতে পারে, সেই অনুযায়ী আজ বেলডাঙ্গায় সমাবেশ ছিল এবং সেই সমাবেশে হুমায়ুন কবির এবং AIMIM অর্থাৎ মিমের ইমরান সোলাঙ্কি তিনিও সেই সভায় ছিলেন। আর যখন ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে জোট নিয়ে এখনো পর্যন্ত জোরদার জল্পনা শুরু হল। আমি এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি, অয়নের কাছে জানতে যাবো। অয়ন, তাহলে কি বলা যেতে পারে যে মিম আর জাপ JUP জনতা উন্নয়ন পার্টির জোট হচ্ছে? জোট হচ্ছে কিনা এখনো পর্যন্ত কেউই ঝেড়ে কাটছেন না, তবে একজন নেতার মঞ্চে সম্পূর্ণ অন্য একটি দলের নেতা যখন একসঙ্গে জনসভা করেন তখন ধরে নেওয়া যায় জোট হচ্ছে। এর উত্তরটা হুমায়ুন কবির আরেকটু স্পেসিফিক্যালি দিতে চাইছেন আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের পর। তার কারণ হচ্ছে ওয়াইসি। হায়দ্রাবাদে হুমায়ুন কবিরের সঙ্গে ওয়াইসির আরেকটি বৈঠক, সেটা আগামী সপ্তাহে হওয়ার কথা, এবং তারপর ওই হায়দ্রাবাদেই কোনো একটি জায়গা থেকে হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি একটি জয়েন্ট প্রেস মিট করে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে যে জোট হলো সেটা নিয়ে ঘোষণা করতে পারেন। এবং শুধু এই দুই ভাইজান নয়, সব বোঝাচ্ছে, আমরা সকাল থেকে যেটা বলার চেষ্টা করছি যে চার ভাইজান হাতে হাত মিলিয়েছেন। এখানে মোহাম্মদ সেলিম রয়েছেন, CPIM রাজ্য সম্পাদক। আমরা জানি যে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের প্রায় 1.25 ঘন্টা বৈঠক হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে
তিনি আইএসএফ দুই নেতা অর্থাৎ নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী তাদের সঙ্গেও এখনো পর্যন্ত গঠনমূলক আলোচনা করে জোট গঠনের প্রক্রিয়া খোলা রেখেছেন অন্তত 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই জায়গায় দাঁড়িয়ে যেটা হুমায়ুন কবিরের নিজের ক্যালকুলেশন, এটা হচ্ছে 4 জন যদি একসাথে মেশেন এবং এই রাজ্যের মুসলিম ভোট ব্যাংকের যদি 35%তেও তারা থাবা বসাতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবধারিতভাবেই তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষকেই আটকে রাখা যাবে। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আমি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন মিমকে নিয়ে একবার শোনে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মিমের মতো সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল এখানে আসতে পারছে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণের রাজনীতি শুরু করেছেন বাংলাতে, তার ফল এটা। আর মিমকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কি ভাবনা, ব্রাত্য বসু আর জয়প্রকাশ মজুমদার, শুনি। কোনো গুরুত্ব নেই। কে আপনি নাম জানেন? আমি তো নাম জানি না। মিমের স্টেট, মিমের কি আছে এখানে? মিমের কোনো এখানে ইউনিট আছে? আমি জানি না কোথায় তাদের অফিস। 13টা ভোট নেই যাদের, তারা মঞ্চে বসছে আর তাই নিয়ে খবর হচ্ছে, এটাও দুঃখের বিষয়। বাংলার রাজনীতি এত খেলো নয়। উনি তো সেলিম থেকে মিম, আর হুমায়ুন তো সেলিমের সঙ্গে হাত মেলাবেনি, তো জানা কথা। সেলিম মানে কি? জাহাঙ্গীর। হুমায়ুনের ছেলে কি? জাহাঙ্গীর। খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। চারিদিকে যাবেন, ঘুরতেই থাকবেন, ঘুরে দেখবেন ওই গণেশের মতো একটা জায়গায় এসে আবার তাকে দাঁড়িয়ে হবে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন। সম্বিতবাবু, এই যে পরশ পাথরের সন্ধান, জোটের পরশ পাথর যদি বলি, আদৌ কতটা সম্ভবপর হবে বলে মনে হয়? কিছুদিন আগে পর্যন্ত মিমও আসবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল, সেটা অন্তত একটা ফটো অপ তৈরি হলো। বাকিগুলোর সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে বা সেটা তৈরি করার চেষ্টা হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে। এর আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষেই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ গেছে এবং যার কারণে তৃণমূল কংগ্রেসের জয়লাভ অনেক বেশি সংখ্যায়, আসন সংখ্যা নিয়ে হয়েছে। এবার এইখানে মিম আগের বারও চেষ্টা করেছিল এবং তারা 2-3% মতো ভোটও কিন্তু পেয়েছিল। যদি আমরা 6খানা আসনে বোধহয় দাঁড়িয়েছিল, তারা প্রার্থী দাঁড় করিয়েছিল তারা। তো এটা অস্বীকার করার উপায় নেই যে এই জায়গাটা একটা আছে। এবার সেইটা কিভাবে কোন রাজনৈতিক দল কিভাবে কার সঙ্গে জোট করবে, কোন জায়গায় জোট করবে, সেখানে তাদের সমর্থকদের ভোট সেইটা ট্রান্সফার হবে কিনা সেই প্রার্থীর পক্ষে, সেইগুলো অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। এটা শুধুমাত্র একটা পাটিগণিতের ব্যাপার নয় পুরো ভোটের অঙ্কটা। কাজেই এইগুলোর উপর ডিপেন্ড করছে এবং সেইখানে শুধুমাত্র স্থানীয় নেতা নেত্রীরা নয় বা কর্মী সমর্থকরা নয়, ওপরের থেকে যারা এটাকে পরিচালনা করার চেষ্টা করছেন, সেটা বামফ্রন্ট হোক, সেটা সিপিএম হোক, সেটা হুমায়ুন কবিরের দল হোক বা মিম হোক, তারা কিভাবে এই জোটটাকে করতে পারে, আদৌ করতে পারে কিনা। কারণ এখন অনেকটাই কিন্তু একটা ফ্লুইড স্টেটে রয়েছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি না। কিন্তু এই জায়গা থেকে যদি আমি এটা ধরে নিই যে মিম বা সিপিএম বা হুমায়ুন কবির, আমি একটু গ্রেটার ওয়েতে আইএসএফ কেও ধরলাম, সেই জায়গা থেকে যেরকমভাবে কংগ্রেসের সঙ্গে আকচাকচি হচ্ছিল, শুভঙ্কর এবং অধীর দুজনকে আলাদা জায়গায় রেখে কংগ্রেসের সাথে জোট নিয়ে একটা প্রশ্ন, সেক্ষেত্রে এরকম ইকুয়েশন কি আমরা দেখতে পারি? একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, আর একদিকে সিপিএম, আইএসএফ, মিম বা জেইউপির জোট সম্ভব? দেখুন, সিপিএম আলটিমেটলি কি করবে সেটা এখনো স্পষ্ট, তবে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। সেটা আমরা দেখতে পেয়েছি, সেটা স্বীকারও করেছেন মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক। কিন্তু ফ্রন্টের অন্যান্য যে শরিক দল, তারা কতটা তাদের সমর্থন জানাবে এবং নিচু তলার কর্মীরা তারা কতটা এই জোটে সমর্থন জানাবে হুমায়ুন কবিরের সঙ্গে জোটে, সেইটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। এবারে আইএসএফ কিন্তু একটা অন্য ধরনের রাজনীতি করবে বলে তারা মাঠে নেমেছিল। তারা শুধুমাত্র এই যে সংখ্যালঘুদের দল হিসেবে উঠে আসার চেষ্টা করেছিল তা নয়। নওশাদ সিদ্দিকের দল, তারা একটা গরিব, দলিত, প্রান্তিক যারা মানুষ রয়েছে তাদেরকে অন্তত মুখে অন্তত তারা সেটাই বলার চেষ্টা করেছিল যে আমরা সবাইকে নিয়ে একটা জোট তৈরি করতে চাই এবং যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে, যেটা বিজেপির বিরুদ্ধে লড়বে।
কিন্তু হুমায়ুন কবিরের অবস্থান যেটা আমরা এখনো পর্যন্ত দেখেছি, যে একটা বাবরি মসজিদ তৈরি করার ডাক দিয়ে তিনি মোবিলাইজ করার চেষ্টা করছেন সংখ্যালঘুদের, সেই জোটের সেই দলের সঙ্গে নওশাদ সিদ্দিকের দল যদি যুক্ত হয়, সেখানে যদি সিপিএমও যুক্ত হয়, সেইটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে সেইটা নিয়ে কিন্তু সন্দেহ আছে এখনো পর্যন্ত। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ যখন মানে একটু বাম প্রশংসা তার মুখে থাকে যে কমিউনিস্টদের থেকে তৃণমূল কংগ্রেসের শাসন খারাপ, তখন এখানেও একটা অন্যরকম রাজনীতির হাওয়া বইতে শুরু করে নাকি? সেই রাজনীতির হাওয়াটা কিন্তু আপনি যদি দেখেন যে শ্রমিক ভট্টাচার্যকে যখন এই রাজ্যের বিজেপি সভাপতি করা হলো এবং তারপর যে পরপর তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেইখানে কিন্তু তিনি এই আহ্বান খোলাখুলি করেছেন যে বামেরা যারা আছেন তারা ভুলে যান, পতাকা ভুলে যান, তারা আদর্শ ভুলে যান ইত্যাদি। আদর্শ কথাটাও বলেনি অবশ্য, পতাকা ভুলে যান এবং তারা গিয়ে বিজেপির প্রার্থীকে এবং তৃণমূলকে হারান। এটা হচ্ছে একটা ওপেন কল। এবং সেইখানে বিজেপি জানে যে সিপিএম এর যা 5-6% ভোট রয়েছে বা কংগ্রেসের যে ভোট রয়েছে, সেই সবগুলো একত্রিত করতে পারলে, তৃণমূল বিরোধী ভোট যদি একত্রিত হয়, তবে গিয়ে তৃণমূলকে হারানোর একটা সম্ভাবনা রয়েছে। এবং এটাও ঠিক, আমরা গতদিন আলোচনা করছিলাম যে কতটা প্রভাব এই হুমায়ুন কবিরের দল ফেলতে পারে। সেখানে আমরা দেখছিলাম যে সেটার প্রভাব খুব একটা বেশি নয়, কিন্তু কোনো আসনে যদি সত্যি ভোট কাটে, সংখ্যালঘু ভোট যদি কাটে, এবং সেটা তৃণমূলের পক্ষে একটা চিন্তার বিষয় হতে পারে। তো সেইটাই কিন্তু অমিত শাহ চেষ্টা করছেন যে এই বিরোধী ভোটটা বা তৃণমূল বিরোধী ভোটটা বা তৃণমূল থেকে কিছু ভোট যদি এই বিরোধী শিবিরে আসে, তাতে তাদের লাভ, এবং সেটা বিজেপির পক্ষে যদি নাও যায়, যদি অন্যান্য দলের পক্ষে যায়, তাতেও বিজেপিরই লাভ হবে। একদমই। অনেক ধন্যবাদ। সৌমিন পাল ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আর যখন এইসব নিয়ে চর্চা হচ্ছে, তখন আনন্দপুরের অগ্নিকাণ্ড বড়সড় রাজনীতির ইস্যু হয়ে গিয়েছে, যেখানে অমিত শাহর মুখেও সেই আনন্দপুর কাণ্ড আজ বাংলায় এসে সেই আগুনে যেন ঘৃতাহুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি প্রশ্ন তুললেন 25 জনের মৃত্যুর দায় কে নেবে, এমনকি মোমো সংস্থার কর্ণধারকে নিয়েও সুর চড়ালেন শাহ। ये जो अग्निकांड हुआ है, ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। আনন্দপুর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়া বিস্তর চর্চা, এবং সেখানেই মোমো সংস্থার কর্ণধাররা কেন গ্রেপ্তার হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 2 ম্যানেজারকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এই সংস্থার কর্ণধারের গ্রেপ্তারির প্রশ্ন তুললেন অমিত শাহ, আর পাল্টা তৃণমূলের বক্তব্য শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं, और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। গুজরাটে বা মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে পড়লে যে কোম্পানি ব্রিজ করছে তাদের মালিককে কেন গ্রেপ্তার করেননি আপনি? ব্রিজ করতে গিয়ে যে ব্রিজ ভেঙে পড়লো, কয়েকশো লোক মারা গেল, তখন সেই কনস্ট্রাকশন কোম্পানির মালিকদের কেন আপনারা বাঁচিয়ে দিয়েছিলেন? তারা কয়েকশো কোটি টাকা এই ইলেকশন ফান্ডে দিয়েছিলেন। আপনারা নিজেরা একবার আয়নার সামনে দাঁড়াবেন অমিতবাবু। সবথেকে ভ্রষ্টাচারী পার্টি ভারতবর্ষের মধ্যে হচ্ছে বিজেপি। তবে অমিত শাহ কিন্তু এই হুঁশিয়ারিও দিয়েছেন, যারা এই অগ্নিকাণ্ডের পেছনে রয়েছেন, অভিযুক্ত যারা, তাদেরকে একেবারে খুঁজে খুঁজে বের করে পাকড়াও করা হবে। আর পাল্টা তৃণমূলেরও বক্তব্য রয়েছে। ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो,
चुन कर हम जहर की सलाखों के पीछे। রাজ্য পুলিশ তো প্রথম দিন থেকেই সক্রিয়, এসআইটি করে আরও মিনিংফুল মানে আরও তাৎপর্যপূর্ণভাবে তারা তদন্ত করবে, এটাই আমাদের ধারণা। আখতার আলীর আগাম জামিনের তীব্র বিরোধিতা আদালতের, তীব্র বিরোধিতা সিবিআইয়ের। আখতার আলী কোনো হুইসেল ব্লোয়ার নয়, তিনি কোনো পরিস্থিতির শিকারও হননি। আদালতে আগাম জামিনের বিরোধিতায় সিবিআইয়ের এমনই সওয়াল। আখতার আলীকে আর্থিক অপরাধের প্রধান সুবিধাভোগী বলে উল্লেখ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।